তাহলে প্রশ্নমালা 10.3 অঙ্কে আমাদের প্রথম অঙ্কটা কি দেওয়া আছে দেখো। 1 নম্বরের 1 সহজ থেকে শুরু করি। 1-এর 1 ইন্টিগ্রেশন কত আছে, x e⁻x² dx। তো এখানে আমাদের কৌশল হচ্ছে আমরা ওইটাকে ধরবো z, যেটাকে ডিফারেন্সিয়েশন করলে বাকি অংশটা পাওয়া যাবে, বা তার সাথে কিছু সহগ আসতে পারে, কিন্তু বাকি জিনিসটা পাওয়া যাবে। যেমন এখানে আমি যদি x²কে ধরি, দেখো একটু খেয়াল করো, x² যদি আমি z ধরি তাহলে কি আসে একটু খেয়াল করো। আমরা এই জায়গাতে z ধরে নিলাম x², ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে আমি dz/dx বা ddx অফ z = 2x পাচ্ছি। তাহলে দেখো সুবিধাটা হলো কি, dz/2 = x dx। ব্যাপারটা খেয়াল করো, আমি বলছিলাম কিছু সহগ আসুক, সমস্যা নেই। এই যে যেমন সহগ x এর সাথে সহগ আসছে 2, কিন্তু আমি কিন্তু x ফেরত পাইছি, তাহলে x²কে ধরার কারণে আমি x আনতে পারছি। কিন্তু আমি যদি x-কে ধরতাম তাহলে কি হতো, 1 হয়ে যেত। তাহলে x² আসতো বা e⁻x² আনা সম্ভব হইতো। তাহলে এই জন্য আমি x² z ধরলাম, যাতে ওইটাকে ডিফারেন্সিয়েশন করে আমি z আনতে পারছি। বুঝতে পারছো? এখন আমি যদি পুরো e⁻x z ধরতাম তাহলেও কিন্তু x আসতো না, বা অন্য পার্টটাকে আনা সম্ভব হতো না। তো এই জন্য এমনটাকে ধরবো যেটাকে ডিফারেন্সিয়েশন করলে বাকি অংশটা সরাসরি পেয়ে যাব। এটা হচ্ছে সহজ ওয়ে। দেখো তাহলে আমি কি লিখতে পারতেছি এখন, এখানে দেখো ইন্টিগ্রেশনটা কত সহজ হয়ে গেছে এই ধরাতে। e⁻z x dx = কি, dz/2। বোঝা যাচ্ছে? তাহলে এই dz/2 এর এই হাফটাকে তুমি বাইরে বের করে দিতে পারো, যেহেতু পুরোটাই সহগ। এখন দেখো একেবারে সিম্পল ইন্টিগ্রেশন, e⁻z dz। বোঝা যাচ্ছে? তাহলে এইটাকে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি হাফ e⁻z হয় প্লাস হচ্ছে c। বোঝা যায়? e⁻z-কে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে e⁻z হয়। এখন z এর জায়গায় আমাকে কি বসাই দিতে হবে, x²। সো এটা আসতেছে 1/2 e⁻x² প্লাস c। এটাই অ্যান্সার। এমনটাকে ধরবো যেটাকে ডিফারেন্সিয়েশন করলে বাকি পার্টটা পাওয়া যায়। আমি x²কে ধরছি, x-কে যদি ধরতাম z, তাহলে x² আসতো কখনো? তাহলে x²কে ডিফারেন্সিয়েশন করলে x আসে, কিন্তু x-কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যায়, x² আসে না। সো আমি এই জন্য x²কে z ধরছি। আরও দু একটা করি তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। এটা তাহলে মুছে ফেললাম, একেবারেই সিম্পল ম্যাথ। এরপরের অঙ্কটা দেখো। এরপরের অঙ্কটা আমাদের দেওয়া আছে কি, দ্বিতীয়টা। 1-এর দ্বিতীয়টাতে আমাদের বলতেছে ইন্টিগ্রেশন cos x cos sin x dx। এখন দেখো আমি যদি cos x-কে z ধরি তাহলে sin x আসে, আবার sin x-কে z ধরলে cos x আসে, মাইনাস আসে। আমি কিন্তু sin x-কে ধরলে সরাসরি cos x আসতেছে। বুঝে গেছে? এবং যেইটা এই যে এখানে আবার cos এর x হিসাবে আছে এটা, সেহেতু যদি কোনো ক্ষেত্রে sin আর cos একটা যে কোনো একটাকে ডিফারেন্সিয়েশন করলে অন্যটা পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যাচাই করব যে কোনটা অন্য আরেকটা অনুপাতের x হিসাবে আছে। এখানে কাকে z ধরবো তাহলে, sin x-কে। তাহলে দেখো আমি z = যদি ধরি sin x, তাহলে dz/dx বা ddx অফ z = কত, cos x। তাহলে দেখো dz = কি আসে, cos x dx। বুঝা যায়? dx দিয়ে আর গুণ করে দিছো, তাহলে dz = cos x dx। দেখো এখন কত সহজ একটা অঙ্ক হয়েছে। ইন্টিগ্রেশন cos sin x কে কত ধরছি, z, cos x dx = কত, dz। সিম্পল হয়ে গেছে না ম্যাথটা? এখন cos z কে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত হয়, প্লাস sin z
প্লাস সি। এখন সাইন জেড এর জায়গায় সাইন এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। কোনটাকে ধরলে অন্যটা একেবারে হুবহু অন্যটা পাওয়া যাচ্ছে, আর কয়েকটা করলে এমনিতেই বুঝতে পারবা যে কোনটা ধরলে সুবিধা হবে আর কোনটা না ধরলে সুবিধা। এবার দেখো তাহলে এটাও মুছে ফেললাম। কোনটুকু? তুলে ফেলো। এর পরেরটা দেখো, 3 নাম্বারটাতে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স কজ এক্স ডিএক্স। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো স্কোয়ার, আমরা জানি সাইন কজের উপরে স্কোয়ার রাখা আমাদের পছন্দনীয় না। অতএব আমি যদি এইটাকে জেড ধরি, তাহলে জেডের উপরে স্কোয়ার থাকলে কোনো সমস্যা আছে আমার? তাহলে আমি এইটাকে জেড ধরবো। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে cos x dx পাবো, আমি একটু আগেই করলাম একটা অঙ্ক। সো আমি এখানে জেড ধরবো হচ্ছে cos x কে, সরি sin x কে, sin x কে। তাহলে কি আসতেছে dz dx, dz ওভার dx ইকুয়াল টু cos x আসে। তাহলে dz ইকুয়াল টু cos x dx। এখন দেখো ইন্টিগ্রেশনের মধ্যে জেড স্কোয়ার ডিজেড সিম্পল না, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে প্লাস কস। সো এটা জেড এর মান কত? সাইন, অতএব সাইন স্কোয়ার, সরি এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে? জেড কিউব বাই 3 প্লাস সি। অতএব জেড এর মান হচ্ছে সাইন, তাহলে সাইন কিউব বাই 3 সাইন কিউব এক্স বাই 3 প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, x টু দি পাওয়ার n এর সূত্র। তারপরেরটা কত দেখো, তারপরে হচ্ছে 4 নাম্বারটা কি দিছে? x sin x স্কোয়ার। 4 নম্বর অঙ্কটা আমাদের দিছে পুরোটা ইন্টিগ্রেশনের মধ্যে x sin x স্কোয়ার dx, ঠিক আছে? এটা না? এই ক্ষেত্রে আমরা z ধরবো কাকে? x স্কোয়ারকে। কেন? কারণ x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে x পাওয়া যাবে, এটা সিম্পল, পরে তুমি এমনিতেই বুঝতে পারবা। তাহলে dz ওভার dx ইকুয়াল টু 2x, অতএব dz বাই 2 ইকুয়াল টু x dx। দেখো আমি সাইন জেড ইন্টিগ্রেশনের মধ্যে এখন লিখতে পারি সাইন জেড আর বাকিটুকু dz। তাহলে dz বাই 2, সেই 2টাকে আমি বাইরে হাফ আকারে বাইরে বের করে দিই। x dx ইকুয়াল টু dz বাই 2, টোটালটা dz বাই 2 বসাই দিছি, বুঝছো? হ্যাঁ, আর সাইন এক্স স্কোয়ারের মান ছিল জেড, অতএব জেড বসাই দিছি। অতএব এটাকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ জেড প্লাস সি, অতএব মাইনাস হাফ কজ এক্স স্কোয়ার প্লাস সি, এটি অ্যান্সার। আমরা টানা করে যাচ্ছি, এটা সমস্যা আছে? টানা করে যাওয়াই ভালো। একটা অধ্যায় থেকে যেহেতু আমি একটা সৃজনশীল পাবো কনফার্ম, এবং এটা ভবিষ্যতে আমার কাজেও লাগবে। ভবিষ্যতে সায়েন্সে থাকতে হলে তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন লাগবেই। যদি এটা হইছে 2 পেপারে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। করতে হবে। আচ্ছা, আগে কাজ করি আগে। এখন যেটা করতেছি 5 নাম্বারটাতে আমাদের কি দিছে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স
tan e টু দি পাওয়ার এক্স ডিএক্স। অতএব আমাদের এখানে দেখো e টু দি পাওয়ার এক্সকে যদি জেড ধরি তাহলে e টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলেও e টু দি পাওয়ার এক্সই আসে, তাহলে e টু দি পাওয়ার এক্স ডিএক্স পাবো। হ্যাঁ, দেখলেই বুঝতে পারবা। তাহলে এখন তাহলে আমরা z ইকুয়াল টু ধরবো e টু দি পাওয়ার এক্স, অতএব dz ওভার dx ইকুয়াল টু e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার এক্সই হবে। অতএব dz ইকুয়াল টু e টু দি পাওয়ার এক্স dx। দেখো ইন্টিগ্রেশনের মধ্যে এখন আমরা মান বসাইলে tan e টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে z, আর e টু দি পাওয়ার এক্স dx ইকুয়াল টু dz। tan কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো? ইন্টিগ্রেশনের tan এর কি কোনো সহজ সূত্র আছে? সরাসরি সূত্র ছিল? তাহলে কি সেটার জন্য আমাদের কি করতে হবে বলো? সূত্র বানানো ভেঙে দেখাবো এখন না? আপাতত তোমরা এই জায়গায় আপাতত এইটা হয় হচ্ছে ln sec x। কীভাবে হয় এটা আমি দেখাবো, আপাতত এটা সূত্র হিসাবে এখানে লেখো ln sec x। সূত্রটাও আমি ব্যাখ্যা করবো যে কীভাবে এই সূত্রটা আসলো। না, sec z। এখন দেখো তাহলে আমরা এর পরবর্তীতে z এর জায়গায় মডুলাস দিতে হবে। ln এ কখনো নেগেটিভ মান দেওয়া যাবে না। ln নেগেটিভ দিলে দেখবা ম্যাথ ইরোড দেখায়, হ্যাঁ, ক্যালকুলেটরে ম্যাথ ইরোড দেখাবে। অতএব sec z এর মান কত? e টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। কেন এটা tan x এটা আসে আমি পরে দেখতেছি, আমরা এটার ব্যাখ্যাটা পরে শিখবো। এই সূত্রের প্রমাণও দেখবো আমরা। এরপরে দেখো এদিকে একটু খেয়াল করো। তাহলে আমরা কত নাম্বার করলাম? এটা 5। এরপরে হচ্ছে 6 নাম্বারটাতে আমাদের দিছে কি দেখো, 6 নাম্বারটা হচ্ছে 1 এর 6 দিছে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স tan e টু দি পাওয়ার tan x, e টু দি পাওয়ার tan x dx। এখন বলো কাকে ধরবো? e টু দি পাওয়ার tan x না শুধু tan x? শুধু tan x, কারণ tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার আসবে, তার সাথে dx পাবো। অতএব z ইকুয়াল টু tan x ধরবো। অতএব dz ওভার dx ইকুয়াল টু sec স্কয়ার x। অতএব dz ইকুয়াল টু sec স্কয়ার x dx। বোঝা যায়? সিম্পল ম্যাথ। অতএব এবার ইন্টিগ্রেশনে এখানে e টু দি পাওয়ার z dz আমি লিখতে পারি। অতএব ইন্টিগ্রেশন করলেও এটা কি আসবে? e টু দি পাওয়ার z প্লাস c, আর e টু দি পাওয়ার z এর মান হচ্ছে tan x, তাহলে e টু দি পাওয়ার tan x প্লাস c। এটাই অ্যান্সার। কি সূত্রের প্রমাণ দেখাবো? টোটালি প্রমাণটা কিভাবে হয় এটার এই সূত্রগুলো দেখার দরকার আছে। এরপরে হচ্ছে 7 নাম্বার, 1 এর 7 দেখো। একের 7 এটাতে আমাদের বলতেছে কি ইন্টিগ্রেশনের মধ্যে আছে 7 নম্বরে কি 1/x স্কয়ার। দেখো এটাও দেখলেই বুঝতে পারবা, sin 1/x dx চেনা যায়। তাহলে z ইকুয়াল টু কত ধরলে সুবিধা হয়? দেখো z ইকুয়াল টু যদি আমি 1/x ধরি তাহলে 1/x কে ডিফারেন্সিয়েশন করলে -1/x স্কয়ার হয়। আমি শিখাইছিলাম এটা, -1/x স্কয়ার। কেন হয়? 1/x মানে x টু দি পাওয়ার -1 লিখলে কোনো ভুল আছে? তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম ddx অফ x টু দি পাওয়ার -1, তাহলে -1 সামনে আসলো x টু দি পাওয়ার -2, কারণ -1 -2। পরবর্তীতে আমি এটাকে কি লিখতে পারি? -1/x স্কয়ার। তাহলে এটা কি একটা কথা বলছিলেন না যে ইনভার্স থাকলে এটা সবসময় লন হয়? মানে
ইন্টিগ্রেশনের সময়, ইন্টিগ্রেশনের, ডিফারেন্সিয়েশনে না। তাহলে কি হলো, এক্স টু দি পাওয়ার -1 হলে সেই -1 সামনে আসলো, -2 হলো, তাহলে সেটাকে সাজায় লিখলে -1/x²। তাহলে এই যে -1/x² আসে, বুঝছো? না, এটা কি বুঝছো কিনা আপাতত এটা দেখো, তারপর ওইগুলো ব্যাখ্যা করতেছি। এরপরে হচ্ছে, এরপরে আমাদের এখানে দেওয়া হচ্ছে মাইনাস কত, সরি আমরা এখন ডিজেড বের করতে চাই। তাহলে -dz = লেখা যায় 1/x² dx, লেখা যায়, এটা লেখা যায় কিনা? তাহলে দেখো আমরা এখন মান বসাইতে পারি। এখানে মান বসাইলে এখন কত আসে, ইন্টিগ্রেশনের মধ্যে sin z, ঠিক আছে, sin z, তারপরে dz, আর এটার মান হচ্ছে -dx, তাহলে -dx, সরি -dz, -dz মান বসাই দিচ্ছি, -1/x² dx = -dz। অতএব সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস cos z প্লাস c। এখন cos z এর মান কত, 1/x, তাহলে cos 1/x প্লাস c, এটাই অ্যান্সার। বোঝা যায়? এটা বুঝতে পারলাম? এদিকে খেয়াল করো, 1-এর 8, 1-এর 8-এ আমাদের কি বলতেছে দেখো, ইন্টিগ্রেশন cos √x ডিভাইডেড বাই √x dx, এটা আছে। এখন দেখো আমি যদি z = √x ধরি, তাহলে সুবিধা হচ্ছে কি, dz/dx = 1/2√x। ওইটা করেই করা হয়েছে, এটা একটা অনুসিদ্ধান্ত। √1/√x কে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, এটা ওই রুটকে হাফ পাওয়ার ধরেই এটা ডিফারেন্সিয়েশনটা করা। এটা অনুসিদ্ধান্ত, সূত্র দিয়ে কোনো সূত্র আবার তৈরি করলে ওইটাকে আমরা বলি অনুসিদ্ধান্ত। এইটা ওই x⁴n এরই সূত্রের অনুসিদ্ধান্ত। এই রুটকে হাফ ধরে সাইডে ওই যে একটু আগে যেভাবে করাইলাম ওইভাবে করো, দেখো এটা আসবে। তাহলে আমরা লিখতে পারি dz = কত, হ্যাঁ আমরা এই 2টাকে এই পাশে নিয়ে যাই, 2dx = dx/√x। কোনো সমস্যা আছে? তাহলে কি হলো দেখো, আমরা এই জায়গায় ইন্টিগ্রেশনের মধ্যে লিখতে পারতেছি এখন cos z, ঠিক আছে। তাহলে √x এর জায়গায় আমি z বসাই দিচ্ছি। এখন dx/√x = কত, 2dz, তাহলে 2 এই বাইরেই বের করে দিলাম একবারে, dz এখানে থাকলো। তাহলে দেখো সিম্পল ম্যাথ, 2 sin z প্লাস c, অতএব 2 sin কত হবে, √x প্লাস c, এটাই অ্যান্সার। কোনটা? একই জিনিস। আমরা z = √x ধরছি, কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2√x হয়েছে, 1/2√x। তাহলে এই 2 দিয়ে এই dz কে গুণ করছি, আর 1/√x কে dx দিয়ে গুণ করছি, তাহলে কি dx/√x হয়েছে সম্পূর্ণ। তাহলে এইটার দেখো আমি এই যে এই cos √x এর জায়গায় z বসাই দিলাম, হয়েছে, √x এর জায়গায় z, আর এই dx নিচে √z, সরি dx নিচে √x, dx/√x না, এটা লেখা যায় এইভাবে। তাহলে dx/√x, এটাকে যদি তুমি এরকম লেখো তাহলে তো কোনো দোষ নাই। তাহলে ওইটার মানই কত, 2dz, তাহলে dz এখানে রাখছি, 2 তো গুণ আকারে বাইরে বের করা যায়, বাইরে বের করে দিছি, আর তারপর একটু সিম্পল ইন্টিগ্রেশন।
এরপরের অঙ্কটা বোর্ডে আসছে দুইবার দেখা যায়, এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা একটু বুদ্ধি খাটাইতে হবে। হুম, এর থেকে আর স্লো কিন্তু আগানো যায় না, একেবারে স্লো আগাচ্ছি। 1/9, 1/9 আমাদের কি বলতেছে দেখো, ইন্টিগ্রেশন ওপরে আছে x² dx, নিচে আছে 1 - x⁶। সূত্রে ফেলানোর কোনো দরকার নেই। দেখো এইটা আমরা কি করব একটু খেয়াল করো, আমরা এটা ইন্টিগ্রেশন অফ 1 - উপরে x² dx থাকুক, নিচেরটাকে 1 - x³ দিলে কোনো দোষ আছে? তাতে আমাদের সুবিধা হলো কি দেখো, আমি যদি z = ধরি x³ তাহলে dz/dx = আসে 3x²। বোঝা যায় কেন করছি? এই উপরেরটা x² dx, তাহলে এখানে যদি আমি 6কে ধরে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে তো পাওয়ার 2 আসতো না, আসতো? তাহলে আমি এটাকে 3 বানায় নিচ্ছি, কারণ আমি জানি 3কে x³ ডিফারেন্সিয়েশন করলে আমার কাছে x² আসতেছে। বুঝে গেছে? এই জন্য এইটুকুর জন্য এই অঙ্কটা 2বার আসছে বোর্ডে, এই বুদ্ধিটা খাটাইতে হবে এখানে। এইবার দেখো, সেটা দিলে সেই জায়গায় আলাদা ব্যবস্থা আছে, সেটা পরে দেখতেছি, কিন্তু 8 দিলে উপরেরটার পাওয়ারও ভিন্ন থাকতো। কথা বোঝা গেছে না? কিছু একটা থাকতো, ভিন্ন থাকতো। এইবার দেখো, এখানে আমরা এখন মান বসাচ্ছি। দেখো, অতএব আমরা dz/3 = x² dx পাওয়া যাচ্ছে কিনা? এই দেখো x² dx এর মানটা আমরা বের করে নিয়ে আসছি। তাহলে এখানে আমরা বসাবো এবার dz/3টাকে এই পাশে নিয়ে গেলাম, x² dx এর মান, আর নিচে আছে 1 - এটা 1 - z²। বুঝে গেছে? এবার দেখো, এইটার সূত্র হচ্ছে tan ইনভার্স x। কেন এটা আমি একটু পরে বোঝাচ্ছি। 1+ ছিল নাকি এটা মাইনাস ছিল? মাইনাস ছিল, তাহলে এটা লন হবে। সরি, এটার সূত্র হচ্ছে, এটা লন হবে। 1 মিনিট দাঁড়াও, 9 নম্বর 1/9, 1/9, হ্যাঁ এটা হবে মাইনাস ছিল না, 1/9 লনের সূত্র হবে। হ্যাঁ, এবার দেখো 1 - x² হলে ইন্টিগ্রেশন 1 - x², এটা বিশেষ সূত্রের মধ্যে পড়ে। এই যে এটা সূত্রটা আগে লেখো এখানে। তাহলে এটা শুকিয়ে গেছে। ইন্টিগ্রেশনের মধ্যে বিশেষ সূত্র এগুলো কিভাবে আসতে পরে দেখাবো। dx/a² - x² হলে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলায় এটা আসে 1/2a লন মডুলাসের মধ্যে a + x/a - x। এই সূত্রগুলোর প্রমাণ আমরা দেখব, আগে আপাতত এটা সূত্র হিসাবে ব্যবহার করি আপাতত। তাহলে এই জায়গাতে আমরা তাহলে কি লিখতে পারতেছি দেখো তো, এটা a এর মান কত? 1 এর উপর স্কোয়ার দিলে কোনো দোষ আছে? তাহলে আমি এটাকে কি লিখতে পারি? এই সূত্র a² - x²। অতএব এটা 1/3 তো আসছেই, এটাকে ইন্টিগ্রেশন করলে আসার কথা কত? 1/2a, তার মানে 2 × 1 বুঝতেছো? তারপরে লন z, সরি a + z, তার মানে 1 + z /1 - z। z এর মান কত ছিল? x³ বসাই দাও এখানে। অতএব এটা আসবে 1/3, মানে একবারে লিখে দিই, তাহলে 3 তো আছেই এখানে,
তাহলে 1/6 ln 1 প্লাস x কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব প্লাস সি। এখানেও একটা প্লাস সি দিতে হবে। এ পর্যন্ত বুঝে গেছে? বিশেষ সূত্র আছে 6টা থেকে 7টা, এগুলো আমরা তৈরি করব কিভাবে আসছে এটা। আগে প্রয়োজনীয়তা অনুভব করো যে এই সূত্রটা কাজে লাগে, নাহলে আমি যদি সূত্র প্রমাণ শুরু করে দিতাম বলতে এই সূত্র তো আসে না স্যার, কালকে তো এই সূত্র লাগলো না। তুমি আগে প্রয়োজনীয়তা ফিল করো, কথা বুঝছো? যে এই অঙ্কটা এই অঙ্ক ছিল, আপাতত আমি সূত্রগুলো দেখাচ্ছি যে এই সূত্রটা আসে, কাজে লাগে। তখন আমি এই সূত্রটা যখন প্রমাণ দেখাবো তখন তুমি এটার প্রয়োজনীয়তা অনুভব করবা। আমার কথা বুঝতেছো? সূত্রের প্রমাণ আমি অবশ্যই শেখাবো। আগে সূত্রের প্রমাণ করাইলে আমি দেখছি, আগে যদি সূত্রের প্রমাণ শুরু করি তখন এটার দরকার কি? এটা তো শুধু শুধু সূত্রের প্রমাণ না করে আগে অঙ্ক করান। আর যখন অঙ্ক করার সময় সূত্র আটকে যায় তখন এটার প্রয়োজনীয়তা ফিল হয় পরবর্তীতে প্রমাণ করলে। আচ্ছা, এবার দেখো 1-এর কত করলাম আমরা? 1-এর 9, এরপরে 1-এর 10 খেয়াল করো। গাঢ় যেই কালিটা এটা আর মুছতে চায় না। হ্যাঁ, মাস্ক পরো। 10 নাম্বার 1-এর 10 দেখো, এদিকে খেয়াল করো। 1-এর 10-এ কি দিছে? ইন্টিগ্রেশন অফ tan to the power 4x sec স্কয়ার x dx। একেবারে সিম্পল ম্যাথ। তোমরা আমাকে বলো কি ধরবো? z ইকুয়াল টু tan x, তাহলে dz ওভার dx ইকুয়াল টু sec স্কয়ার x, ঠিক আছে না? অতএব পরবর্তীতে আমরা লিখব dz ইকুয়াল টু sec স্কয়ার x dx। সো এবার আমরা মান বসাই দিতে পারি। ইন্টিগ্রেশনের মধ্যে কত আসে? তাহলে z টু দি পাওয়ার 4 dz, সিম্পল ম্যাথ। তাহলে z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস c, অতএব z এর মান কত? 10, অতএব 10 টু দি পাওয়ার 5/5 প্লাস c, এটাই অ্যান্সার। ঠিক আছে না? এরপরে 11 নম্বর 1-এর সবগুলো করার পরে আমরা অঙ্কের এই প্রমাণগুলো, সূত্রের প্রমাণগুলোতে যাব। 1-এর সবগুলো আগে শেষ করব, তারপরে কোনটা? হ্যাঁ, এটা 5x হবে, এটা তো অবশ্যই দিতে হবে। স্লিপ অফ মার্কার, হ্যাঁ ঠিক বলছো। এটা উঠানো হয়েছে, বুঝে শুনে উঠাই হোক, শুধু উঠাই লাভ নাই। এবার দেখো 10-এর পরে 11 নাম্বারটাও ঢাকা বোর্ডে আসছে। ঢাকা বোর্ড 15, তার মানে সৃজনশীল যুগে আসছে। হ্যাঁ, ঢাকা বোর্ড 15-তে আসা মানে কি? সৃজনশীল যুগে আসছে, মানে সৃজনশীল প্রশ্নের মধ্যে। ইন্টিগ্রেশন অফ, ওপরে হচ্ছে সাইন এক্স, নিচে হচ্ছে 1 প্লাস 2 কজ এক্স ডিএক্স। অতএব দেখো এখানে কি ধরবো, কোনটাকে ধরবো তোমরা আমাকে বলো? টোটালটাকে, 1 প্লাস 2 কজ এক্স, 1 প্লাস, দেখো z ইকুয়াল টু 1 প্লাস 2 কজ এক্স। কেন ধরবো একটু আমি বুঝাই। যদি পারো যে শুধু কজ এক্স ছাড়াও অনেক কিছু আছে, যেমন প্লাস 1 আছে, ওটা ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, পুরোটাকে আমি কি ধরতে পারবো তখন? z। তো সিম্পল হয়ে গেল না? কথা কি বুঝতেছো? এই জন্য এটা ধরা হয়। দেখো তাহলে dz ওভার dx ইকুয়াল টু কি হয়? 1 হয়ে যায় 0, 2 cos x হয়ে যায় -2 sin x। এখন আমাদের জন্য দেখো dz ইকুয়াল টু dz বাই -2 লেখা যায় ইকুয়াল টু sin x dx। দেখো sin x dx কিন্তু এখনো আসছে। এখন আমরা এই জায়গাতে এটাকে কি করতে পারতেছি? মান বসায় দাও, sin x dx ইকুয়াল টু dz বাই -2, তাহলে এখানে লিখলাম, সমস্যা আছে? এই মাইনাসটাকে এইখানে দিয়ে দেওয়া আরো ভালো। আর নিচে আছে z, সিম্পল হয়ে গেছে। এখন দেখো
ডিজেড বাই জেড কার সূত্র হলো ডিএক্স বাই এক্স ইন্টিগ্রেশন করলে কি হইতো লন এক্স প্লাস সি হইতো। সো এখানে আমরা পাবো লন জেড প্লাস, বুঝাইছি আমি এটা সবাই। মডুলাস, মডুলাস নেগেটিভ দেওয়া যায় না, নেগেটিভ সংখ্যা দাও লনের পরে দেখবা ম্যাথ হিরোর দেখাবে। হ্যাঁ মানে না আগেই বুঝাইছি, আগেও বুঝাইছি, এদিকে দেখো না, এরপরে আবার আমি বুঝাচ্ছি দরকার নেই। এইটা একটু পরে কাজে লাগবে, অনেক কাজে লাগবে। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে যেই অধ্যায় আমরা করে যাচ্ছি এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এটা। তাহলে দেখো এখানে আসবে লন জেড প্লাস সি, অতএব এটাকে আমরা মাইনাস হাফ লন কি লিখতে পারি, জেড এর মান কত ছিল 1 প্লাস 2 cos x প্লাস সি, এটাই অ্যান্সার। এটাকে চাইলেও আরো কিছু করা যায়, এটাই দিয়ে দেওয়া যথেষ্ট। ওই যে আমরা যে 1 প্লাস 2 cos x টা করছি, ধরুন স্যার এখানে একটা সূত্র আছে, যেমন 2 cos 2a বা এরকম একটা সূত্র ছিল, তখন এটা জেড ধরা যায় না স্যার? কোনটা? যেমন sin x এর নিচে যেটা দেওয়া আছে, ওইটা যদি কোনো একটা সূত্রের মধ্যে পড়তো, 1 প্লাস 2 cos এর জায়গায় ধরেন 1 প্লাস cos 2a যে সূত্র, ওটাকে শর্ট করে নিতাম। হ্যাঁ তখন শর্ট করে নিয়ে ওইটাকে যে মানে সিচুয়েশন বেস করে, যে আমার সিচুয়েশনে ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে আমি বাকি অংশটা পাচ্ছি কিনা, ডিএক্স সহ বাকি অংশটা আমার পাইতে হবে। আমি এমন অংশটাকে ধরবো যে ডিএক্স সহ বাকি অংশটা যেন ফিরে আসে। তার সাথে কিছু সহগ থাকতে পারে, যেমন এখানে সহগ ছিল কত মাইনাস হাফ, এটা কোনো বিষয় না। কিন্তু আমি দেখো সাইন এক্স ডিএক্স ফিরে পাইছি, সাইন এক্স ডিএক্স, তার মানে আমি এই অংশটা ধরে সাইন এক্স ডিএক্সকে আনতে পারতেছি। তো আমার ধরার বিষয়টাই তো হচ্ছে যে এমন অংশটাকে ধরবো যেটাকে ডিফারেন্সিয়েশন করে আমি বাকি অংশটাকে প্রডিউস করতে পারছি। কথা কি বুঝতেছো? এইবার দেখো, হ্যাঁ মডুলাসটা দিয়ে দিবা, মডুলাসটা দিয়ে দেওয়া ভালো, কারণ লনের মধ্যে এখন আরও অনেক মান বসাচ্ছ, যে এই মানটা নেগেটিভ হওয়ারও চান্স আছে। এটা নেগেটিভ মানটা আমরা গ্রহণ করব না, পজিটিভ নিব সবসময়। ছোট করে করা। এখন দেখো একটা জিনিস খেয়াল করি আমরা, এই যে এইটা তুমি এইটা প্রশ্ন করাটা খুবই মানে এটা অপরাধ করছো। প্রথম দিকের ক্লাসে আমি এটা অনেক ভালো করে বুঝাইছি, আমার মনে আছে যে এদিকে খেয়াল করো, ddx অফ ln x ইকুয়াল টু কত হয়, ln x ইকুয়াল টু 1/x হয়। তাহলে আমরা d ln x এখন মনে পড়ে কেন, d ln x ইকুয়াল টু কি dx বাই x, উভয় পক্ষকে আমি ইন্টিগ্রেশন করলে কি হয় d ln x বাই x ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ d ln x। দেখো dx বাই x ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ d ln x। তাহলে আমি বলছিলাম d আপেলকে ইন্টিগ্রেশন করলে কি হয় আপেল হয়, dx কে ইন্টিগ্রেশন করলে কি হয় x হয়। সো d ln x কে ইন্টিগ্রেশন করলে কি হবে